এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ প্রাথমিক 32,000 মামলার 19তম শুনানি ছিল। সেই শুনানিতে কি কি হলো বিস্তারিত আপনাদের সঙ্গে আমি উত্থাপন করব। খুব বিস্তারিত বিষয়, গুরুত্বপূর্ণ টপিক আজ উঠে এসেছে, কিন্তু পুরানো কিছু টপিকও উঠে এসেছে, কিন্তু নতুন কিছু রিল্যাক্সেশনের বিষয় থেকে শুরু করে স্ক্যাম বা কারাপশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য, নতুন নতুন তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দেব। তার আগে আপনারা প্রথম দেখেছেন ক্যান অ্যাকসেপ্ট নিয়ে বিচারপতি বেশ আজ রাগারাগি করেন। প্রথমেই অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত ক্যান অ্যাডভোকেট মানে ক্যান অ্যাকসেপ্ট এর জন্য নিয়ে আসেন। সেখানে থেকে সেই ক্যান অ্যাকসেপ্ট নিয়ে তিনি বলেন যে যারা র্যাঙ্ক জাম্পিং করেছে সেই সমস্ত লিস্টও এই ক্যানের মধ্যে রয়েছে, আমার ক্যানটা অ্যাকসেপ্ট করা হোক, এই সমস্ত বিষয় কিন্তু এখানে উঠে আসে। এবং আরেকটি জজ, আরেকটি অ্যাডভোকেট, তিনিও ক্যান অ্যাকসেপ্ট করানোর জন্য আসেন, কিন্তু বিচারপতি বলেন যে আপনাকে কোনোদিন এই কোর্টে দেখিনি, এই মামলা চলাকালীন আপনি কেন এসছেন, আপনার ডিমান্ড কি। তো এই সমস্ত বিষয় জজ কোনোভাবেই ক্যান অ্যাকসেপ্ট করতে চান না, কোনোভাবেই ফোর্স করবেন না, আমার কোনো সিম্প্যাথি দেখাবেন না, কারণ আমি অনেক ধৈর্য সহকারে এটা শুনছি। জজ উত্তর দেন। তো তারপরে একটি কথা হচ্ছেন, আপনার কি কোনো ইন্ডিপেন্ডেন্ট রিট রয়েছে, রিট পিটিশন? যাদের শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট রিট পিটিশন রয়েছে, ধরুন আপনি 32,000-এর চাকরি পেতেন বা আপনার গ্রিভেন্স আছে, তার জন্য আপনি আলাদা করে রিট পিটিশন করেছিলেন সিঙ্গেল বেঞ্চ, সেরকম ধরনের ইন্ডিপেন্ডেন্ট রিট পিটিশন যদি থেকে থাকে, তাদের শুধুমাত্র ক্যানগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে। এবং জজ সেই সমস্ত অ্যাডভোকেটদের কপিতে সই করিয়ে নিচ্ছেন যে আপনার ইন্ডিপেন্ডেন্ট রিট পিটিশন আছে কিনা সিঙ্গেল বেঞ্চে, যদি থাকে তাহলে আপনি সই করে মান্যতা দিন, এবং তার প্রুফ সহ ডেট অফ ফাইলিং এবং অ্যাফার্মেশন অফ ক্যান, এই সমস্ত কিছু শুনানি শেষে 4টার সময় বা শেষে সমস্ত লিখ সহ জমা দিতে হবে। এই ক্যান নিয়ে গল্প। এছাড়াও আপনারা দেখেছিলেন একজন আনট্রেন পরে ট্রেন করে নিয়েছিলেন, সার্ভিসে আছেন, তার সার্ভিসকে সেভ রাখার জন্য উনিও ক্যান ফাইল করেছেন, সেটা অ্যাকসেপ্ট করানোর জন্য আসেন। উনি হচ্ছে থ্যালাসেমিয়া রোগী, যাতে ওনার ক্যানটা অ্যাকসেপ্ট হোক এবং ওনার সার্ভিসটা সেভ থাকে, এই জন্য আসেন। তারপরে আপনারা দেখেছেন যে অ্যাপিলেন্টের পক্ষ থেকে, যারা টিচারদের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে অব্রত মজুমদার স্যার, উনি যে র্যাঙ্ক জাম্পের বিষয়টা ক্যান 3 যেটা দিব্যেন্দু চ্যাটার্জি স্যারের ছিলেন, তো ওই বিষয়টা তুলে ধরেন যে র্যাঙ্ক জাম্পের জন্য আমরা একটা আবেদন করেছিলাম, যে লিস্ট, যেটা আমাদের কাছে সেই কপিটা নেই, সেই কপিটা চেয়েছিলেন, জজের কাছে আবেদন করেন যে ওই কপিটা যেন দিয়ে দেয়। কিছুদিন আগে একটা ক্যানের যে তথ্য চাওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে ইত্যাদি একটা নোটিশ যে ভাইরাল হয়েছিল, আমি আপনাদের ভিডিও করে তথ্য দিয়েছিলাম যে বিষয়টা, সেই বিষয়টা আজকে উত্থাপন করে সেই তথ্য নিতে বলেন। এবং তারপরে দেখা যায় যে র্যাঙ্ক জাম্পিং লিস্টে কয়েকজন ইতিমধ্যে চাকরি করছে পরবর্তী রিক্রুটমেন্টে, তখন সিদ্ধেশ স্বামী বলেন যে সাবসিডেন্ট রিক্রুটমেন্টে তারা আবেদন করতেই পারেন। তো এই হচ্ছে আজকে ক্যান নিয়ে বা ক্যান অ্যাকসেপ্ট নিয়ে ঝামেলা। তারপরে 2:30টার সময় 2:50 রাজ্যের এজি কিশোর দত্ত, অ্যাডভোকেট জেনারেল, উনি সওয়াল করতে আসেন। তিনি প্রথমে শুরু করেন যে স্কোপ অফ দ্য রিট পিটিশন, রিট পিটিশনের স্কোপ কি, ওটা নিয়ে আপনি আলোচনা করছেন। আমি প্রথম দিন কিছু তথ্য দিয়েছি, সেই একই তথ্য বারবার দিতে চাইছি না, কারণ আজকে ওনার রিপ্লাইয়ের পর্ব ছিল, লার্নেড এজি এর রিপ্লাইয়ের পর্ব ছিল। তিনি প্রথম দিনে, প্রথম 2-3 দিন উনি বলেছিলেন, তিনি সেই বিষয় নিয়ে বলেন। তিনি বলেন 2014 টেট যে স্ক্যাম, ফার্স্ট ওই বিষয়টি নিয়ে ওয়ার্ল্ড টেট 2014 পার ক্যান্ডিডেট রিল্যাক্সেশন বাই এমএইচআরডি যারা রিল্যাক্সেশন পাওয়া গিয়েছিল, সেটা নিয়ে তিনি বলতে চান। জাস্ট রিল্যাক্সেশন বিষয়টি বুঝিয়ে বলেন। জজ বলতে চান মার্চ টু সেপ্টেম্বরের মধ্যে যে রিল্যাক্সেশন পর্বটা ছিল, তখন তো তাদের আবেদন শুরু করা হয়নি, এই কথাটা কিন্তু জজ ব্যাপারটা বুঝিয়ে। যারা চাকরি পায়নি তারা চাকরি প্রাপকদের মতো সমান দাবি করতে পারে না। তারা পায়নি বলে বলছে অ্যাপয়েন্টমেন্ট ইজ ব্যাড, এটা লার্নেড ইজি তুলে ধরেন রিল্যাক্সেশন পর্বের পরে। মেরিট লিস্ট ইজ নট রিক্রুটমেন্ট, ইট টেট 2014, এই কথাটি জজ বলেন যে টেট 2014 না মেরিট লিস্টের কথা তুলে ধরা হচ্ছে, এই সমস্ত তথ্যগুলো উঠে আসে। তারপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে লার্নেড এজি আজ রিল্যাক্সেশন এর বিষয়টি নিয়ে তুলে ধরেন। ফার্স্ট পয়েন্ট ওনার আজ রিল্যাক্সেশন, কারণ জজ বারবার রিল্যাক্সেশনের কথা যে তুলেছিলেন। 6/3 যে 2016 রিক্রুটমেন্ট রুলসের রিল্যাক্সেশন পর্বে রয়েছে, চাকরি পাওয়ার পরে নন ট্রেন টিচার যারা রয়েছে তাদের চাকরি পাওয়ার পরে কিন্তু 2 বছরের মধ্যে তাদেরকে ট্রেনিং ডিগ্রি করে নিতে হবে, সেটা কিন্তু বলা ছিল ওই রুলসের মধ্যে। এমএইচআরডি রিল্যাক্সেশন ছিল, বিস্তারিত বলবো আপনাদেরকে। জাস্ট বলেন রিল্যাক্সেশন আমি বুঝতে পেরেছি, আপনি রিক্রুটমেন্ট পজিটিভ যেসব ইস্যু, প্যানেল, রিজার্ভেশন, পাবলিকেশন, এইগুলো নিয়ে বলেন। তারপরে জয়বীর সিং এর জাজমেন্টের কথা উঠে আসে। অন্য একটি জাজ বলছিলেন যে 2017 10 আগস্টের আগে যারা ইন সার্ভিস ছিল তাদেরকে রিল্যাক্সেশন দিয়ে এমএইচআরডি 2019-এর মার্চের মধ্যে তাদেরকে ডিএলএড ডিগ্রি করে নিতে বলা হয়েছিল।
সেই জন্য সেই সমস্ত টিচারদের ডিএলএড ডিগ্রি করে নেওয়া হয়েছে 2017 যেটা অ্যামেন্ডমেন্ট আসে। আর 2015 থেকে 31 মার্চ মানে 1 এপ্রিল থেকে 2019 পর্যন্ত রিল্যাক্সেশন ছিল। সেই রিল্যাক্সেশন বাড়ানোর জন্য আমরা এই নিয়োগটি করেছি এবং রিল্যাক্সেশন পাওয়া যায়। সেই রিল্যাক্সেশনের ফলশ্রুতিতে আমরা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছি এবং তাদেরকে আমরা ডিএলএড করিয়ে নিয়েছি। জজ বলেন 1 এপ্রিল 2015, 2 মার্চ 2016 এই গ্যাপটা কেন ছিল? তো রিক্রুটমেন্ট রুলস 2 বছরের পরে তাদের ট্রেনিং করিয়ে নেওয়া হবে সেই কথাটি তুলে ধরা হয়েছিল, সেই জন্য এই গ্যাপটি রাখা হয়েছিল। গ্যাপ থাকলেও তাদেরকে বলা হয়েছিল যে 2 বছরের মধ্যে তাদের ট্রেনিং করতে হবে, কারণ এমএইচআরটি নোটিশ জাস্ট ফর ওয়েস্ট বেঙ্গলের জন্য এমএইচআরটি একটি নোটিশ দিয়েছিল এই রিল্যাক্সেশনের জন্য। 31 2009 ট্রেনিং করে নিতে বলে এবং সেই মতো তাদের ট্রেনিং করে নেওয়া হয়। এবং তাছাড়াও এজি সুপ্রিম কোর্টের কিছু অর্ডার দেখান, সুপ্রিম কোর্টের অর্ডার দেখান 3-4টে অর্ডার তিনি দেখান। সেখানে 165 প্রসিকিউটরের যে বিষয়টি, এখানে কোর্ট কোনো পার্টিকে সারপ্রাইজ করতে পারে না, বা রিট পিটিশন করার সময় লয়ারদের খেয়াল রাখতে হবে রিট পিটিশনের সঙ্গে দাবির কোনো সামঞ্জস্যতা আছে কিনা, এবং তারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, তারা ক্যান্সেলেশন চায়নি, সেই প্রশ্নটি আজও আবার একটু উঠে আসে। জাজ বলছেন আপনার প্রশ্ন কোর্ট কেন এত ইনকোয়ারি করলো, বা কোনো একটা পার্টিকে কেন একটি প্রিভিলেজ দেওয়া হলো, এইগুলো তো আপনার প্রশ্ন। ল্যান্ডেড এজিকে জজ প্রশ্ন করেন যে আপনার প্রশ্ন কোনো পার্টিকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে, কাউকে পার্টি করা হয়নি, এত ইনকোয়ারি কেন করবে, এই সমস্ত বিষয় তো। কিন্তু আমি এইগুলো বিষয় চাচ্ছি না। আপনি করাপশন, চার্জশিট এবং রিজার্ভেশন পলিসি 165 অ্যাপ্লাই হয়েছিল, এত কিছু বিষয় আমার জানার দরকার নেই, সবকিছু এতদিন ধরে হয়েছে। আপনি প্যানেল নিয়ে বলুন, এই সমস্ত চার্জশিট বা সিবিআই বিষয় নিয়ে বলুন। এবং জাস্ট আরেকটি কথা বলেন যে দুর্নীতি হয়েছে, মানি ট্রান্সফার হয়েছে, করাপশন হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনারা ত্রিপুরার কথা ভাবুন, বিচারপতি ত্রিপুরার কথা মনে করে দিলেন। এবং এজি বলেন যে মিস্টার ভট্টাচার্য অ্যাপিলেন্ট নয়, সিঙ্গেল বেঞ্চে তিনি অ্যাপিলেন্ট ছিলেন না, তাছাড়াও তিনি জাজমেন্টের ম্যাটেরিয়ালকে সাপোর্ট করেছেন। এই সমস্ত তিনি তথ্য তুলে ধরেন। অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা পার্টিকে প্রশ্ন করা হচ্ছে, পার্টির কথা শুনে বা যারা ইন্টারভিউ তাদের প্রশ্ন করা হচ্ছে, কিন্তু যারা ভুক্তভোগী তাদেরকে পার্টি করা হলো না। সিঙ্গেল বেঞ্চ এই ধরনের আর্গুমেন্ট কি করতে পারে? এটা কি বিচার প্রসেসিং এর একটি অংশ? এটা কিন্তু বিচার প্রসেসিং নিয়ে একটি বড় প্রশ্ন আসে। জজ বলেন ইট ইজ এ প্রসিকিউটার, এই বিষয় জাস্ট এইভাবে প্রসিকিউটার হতে পারে না। আমি এই ধরনের 20 জাজমেন্ট আপনাদেরকে দেখাবো। লন্ডন এজি বলেন যে সিঙ্গেল জাজ প্রসিকিউটারের ভূমিকা গ্রহণ করেছে, তিনি 165 অ্যাপ্লাই করার সঠিক প্রসেস মেনে চলেনি। এই ধরনের সুপ্রিম কোর্টের 20টি জাজমেন্ট আমি আপনাকে দেখাবো, মানে এজি বিচারপতিকে বলেন 20টি জাজমেন্ট দেখাবো এই প্রসিকিউটার কিভাবে করা যায় না, জাস্ট সেগুলো সাপোর্ট করে না এবং জাস্ট বিরোধিতা করতে থাকে, মানে বলতে চায় না উনি করতেই পারেন, এখানে কারাপশন হচ্ছে, এখানে মানি ট্রান্সফার হচ্ছে, অনেক কিছুই হয়েছে, পলিটিক্যাল ইস্যু রয়েছে এখানে। তাহলে জজ এইগুলো খুঁজে বার করার জন্য কেন এতগুলো 165 প্রসিকিউটার ভূমিকা গ্রহণ করতে পারেন না? এজি বলছেন এটা আলাদা বিষয়, আমাদের সিচুয়েশনটি সম্পূর্ণ আলাদা। 165 পার্টি না করে এইসব বলা হচ্ছে। করাপশনের কোনো ম্যাটেরিয়াল না থাকা সত্ত্বেও করাপশনের কথাটি অর্ডার কপিতে উঠে এসেছে। তো এজি বলেন আমরা লার্নেড যে ফ্রেন্ড মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চ্যালেঞ্জ করেছেন টেট না সিলেকশন প্রসেস, কোনটি চ্যালেঞ্জ করেছেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে, কারণ তিনি নিজেই জানেন না যে টেট চ্যালেঞ্জ করছেন না সিলেকশন প্রসেস চ্যালেঞ্জ করছেন। জজ বলেন যে এস বাসুরাই কোম্পানি দুটো দায়িত্ব পেয়েছে কিনা আমার এই উত্তর দিন। তারা তো দুটোই দায়িত্ব পেয়েছেন। তখন এজি বলেন নো নো নো, অ্যাকচুয়াল ফ্যাক্ট এটা নয়। জজ আবারও বলেন আমি সব বাদ দিচ্ছি, প্যানেল বাদ দিলাম, রিজার্ভেশন বাদ দিলাম, রিল্যাক্সেশন বাদ দিলাম, আপনি একটাই উত্তর দিন, এস বাসুরাই কোম্পানি সবকিছু কি দায়িত্ব দিয়েছে? তারপরে চার্জশিট নিয়ে কথা ওঠে। রিট কোর্টে এস বাসুরায়ের এই প্রসঙ্গটি ছিল না। লার্নেড এজি বলেন হঠাৎ করে এই প্রসঙ্গ কেন উঠে আসলো, যে লার্নেড ফ্রেন্ড বলতে এজি বলেন লার্নেড ফ্রেন্ড মানে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে চার্জশিটের বিষয়, যে এস বাসুরায়ের বিষয় তুলে ধরেন। এইবার যে এস বাসুরায়ের কোম্পানির বিষয়, যা 4 অক্টোবর 2016 বোর্ড মিটিং করা হয়, সেখানে রেজুলেশন করা হয়। সেই রেজুলেশন করে বোর্ডের দায়িত্ব দেওয়া মানে এস বাসুরাই কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটি কনফিডেন্সিয়াল প্রসেস উপরে ভিত্তি করে এস বাসুরাই কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটি কিন্তু রুল ফ্রেম করা রয়েছে
2016 রিক্রুটমেন্টের হচ্ছে যে একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হলো। তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কি মার্কস দেওয়ার জন্য নয়, এস বাসুরাই কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে মার্কস দেওয়ার জন্য নয়, অ্যাসেসমেন্ট করার জন্য নয়। অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছে, একাধিক অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তার প্রসেসিংটা করতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ জব, তাদেরকে অ্যাসেসমেন্টের জন্য দেওয়া হয়নি। এস বাসুরাই কোম্পানি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট তৈরি করেছে, অ্যাটেন্ডেন্স শিট তৈরি করেছে, পশ্চাদের কাছে পাঠিয়েছে, পশ্চাৎ সেগুলো ডিস্ট্রিক্টে পাঠিয়েছে এবং ইন্টারভিউ শুরু হয়েছে। এটাই মূলত বিষয়। রুলস 7 অনুযায়ী এজেন্সি অ্যাপ্রুভাল করা যায় বা রুল 7-এ যে এজেন্সি অ্যাপ্রুভাল রয়েছে বা এজেন্সি নিয়োগ করা যায় এটা সম্পূর্ণ রয়েছে, কিন্তু এজেন্সিকে পূর্ব দায়িত্ব দেওয়া হয়নি যে তারাই অ্যাসেসমেন্ট করুক। এই সমস্ত বিষয় কিন্তু উঠে এসেছে এবং পাশ থেকে দেখছিলেন আপনারা ফিরদৌস সাহেব আঙুল নাড়াচ্ছিলেন যে বিষয়টা ফ্যাক্টরটা এটি নয়, এরকম একটি বিষয় কিন্তু উঠে আসে। তো এই হচ্ছে আজকের মূলত বিষয়। তারপরে মাঝখানে জজ বলেন যে আপনার আরো সময় দরকার না দরকার ইত্যাদিতেই উঠে আসে। এরপরে শুনানি ডেট নিয়ে আলোচনা হয়। তার মধ্যে আপনারা দেখেছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে মীনাক্ষী অ্যারোরা ম্যাডাম অনলাইন অ্যাপিয়ার করেছিলেন। উনি বলছিলেন আমার আর্গুমেন্টের প্রয়োজন, আমার অল্প কিছু বলার প্রয়োজন। তো জজ বলেন আমরা 11 তারিখ ডেট দিয়েছি, ওই দিন শেষ না হলে আমরা 12 তারিখে শেষ করব। 12 তারিখে আমরা কোনোভাবেই শেষ করে আমরা কিন্তু জাজমেন্ট রিজার্ভ করে দেবো। তো আজকের এই হচ্ছে বিষয় উঠে আসে বা 11-12 তারিখ দুটি শুনানি হচ্ছে। আমরা মোটামুটি এটা ভেবে নিই, তাহলে আজকের বিষয় ক্যান অ্যাকসেপ্ট নিয়ে ঝামেলা হয়। রিল্যাক্সেশনের যে বিষয়টি উঠে এসেছে সেই রিল্যাক্সেশনের বিষয়টি নিয়ে সমস্যার সমাধান। আর এস বাসুরাই কোম্পানিকে কেন দায়িত্ব দেওয়া হয়েছিল, রুলস অনুযায়ী তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এই বিষয়টি। এবং লার্নেড ফ্রেন্ড মানে এজি লার্নেড ফ্রেন্ডের কথা বলেন, মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কারাপশনের বিষয় স্ক্যামের কথা তুলে ধরেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আজকের মূলত এই বিষয়, আজকে মূলত রিল্যাক্সেশন বা ক্যান অ্যাকসেপ্টেড বিষয় নিয়ে যেন বেশি আলোচনা হয়ে থাকে। এবার যে এমএসআইডি 2017 পর্যন্ত যে 2017 যে অ্যামেন্ডমেন্ট এসেছিল 2019 31 মার্চ পর্যন্ত তাদের ডিএলএড ডিগ্রি করিয়ে নেওয়ার ছিল, যেটা জাজমেন্ট দিয়েছিল জয়বীর সিং জাজমেন্ট 2017 10 আগস্টের মধ্যে যারা নিয়োগ হয়েছে, সেখানে জজ মোটামুটি রিল্যাক্সেশনের ব্যাপারটা কনভিন্স হয়ে যায়। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু। নেক্সট দিন আমরা দেখবো শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে এখনো বলতে এবং অ্যাডভোকেট জেনারেল আরো একটু বলবেন। মোটামুটি 12 তারিখে কোনোভাবেই জজ শেষ করবেন এটা কনফার্ম করে দিলেন। ধন্যবাদ। এই পর্যন্ত।